ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম যশু ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনি অনেক ভালো আছেন। আসলাম নতুন একটি ঘটনা নিয়ে, সবার কাছে আশা করি ঘটনাটি অনেক ভালো লাগবে। এ নিয়ে ভৌতিক দুনিয়ায় আমার প্রচার করা 3 নম্বর ঘটনা। আর যশু ভাই, এই ঘটনাটির মূল লেখক হলো মোহাম্মদ জয়নুল উদ্দিন নিশাত ভাই। এটা তার পুরো নাম। যশু ভাই, আমি আর বেশি কথা না বলে ঘটনায় চলে যাই। আর ঘটনাটি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যশু ভাই, ঘটনার নাম আপনি পছন্দ করে দিন। এবং যশু ভাই, আমার তো পরিচয়টা দেয়া হলো না। আমার নাম মোহাম্মদ হৃদয়, দেশের বাড়ি জামালপুর, থানা সরিষাবাড়ি। আমি একজন সৌদের প্রবাসী। তাহলে আমি মোহাম্মদ জয়নুল উদ্দিন ভাইয়ের কথা মতো ঘটনাটি বলার চেষ্টা করছি। তিনি আমাকে পরিপূর্ণভাবে এই ঘটনাটি ভৌতিক দুনিয়ার লেখার বা প্রচার করার অনুমতি দিয়েছেন। আশা করি ঘটনাটি সবার কাছে ভালো লাগবে। বাবা নিশাত, বাবা ওঠ তাড়াতাড়ি, আমার মাসুদকে আজকেও পরীর কোথায় যেন নিয়ে গেছে। বাদ সাথে মাসুদের মায়ের ডাকে আমার ঘুমটা যেন ভেঙে গেল। ঘুম ভাঙতেই দরজাটা খুলে বললাম, চাচি কি হয়েছে? এই মাঝরাতে আমাকে ডাকছেন কেন? আর মাসুদের কি কিছু হয়েছে নাকি? আমার কথায় মাসুদের মা কান্না জড়িত কণ্ঠে বললেন, হ্যাঁ রে বাবা, মাসুদকে আজও ঘরে পাওয়া যাচ্ছে না। আমি আশেপাশে সব জায়গায় খুঁজেছি, কোথাও তো পেলাম না। তুই একটু খুঁজে দেখ না বাবা। ওনার কথায় আমি ওনাকে শান্ত করে বললাম, চাচি আপনি একদম চিন্তা করবেন না, আমিও আশিক এখনই বেরোচ্ছি। মাসুদকে ঠিকই খুঁজে বের করব। আপনি বাড়িতে যান, আমি মাসুদকে পেরে সোজা বাড়িতে নিয়ে আসবো। আমার কথায় উনি যেতে না চাইলেও আমি জোরাজোরি করে ওনাকে বাড়িতে পাঠিয়ে দিলাম। উনি চলে যাওয়ার পর একটা লাইট হাতে নিয়ে চলে গেলাম বন্ধু আশিকের বাড়িতে। আমি, মাসুদ এবং আশিক 3 জন খুব ভালো বন্ধু। এই যে মাসুদ হলো আমাদের গল্পের মূল নায়ক। মাসুদের সাথে একটা পরী থাকে, সেই পরীটা কিভাবে এলো, কেনই বা মাসুদের সাথে আছে, এসব নিয়েই না হয় ঘটনাতে সামনে জানতে পারবেন। তো যাই হোক, আমি আশিকের বাড়িতে গিয়ে তাকে ডেকে তুললাম। আমার ডাকে আশিক দরজাটা খুলে আমার হাতে লাইট দেখে বলে উঠল, আর বলতে হবে না, মাসুদ আজও নিখোঁজ হয়ে গেছে, তাই তো? আবারও নতুন কি? হ্যাঁ, তো একটু দ্বারা আসছি। কথাটা বলেই আশিক একটা লাইট নিয়ে বেরিয়ে আসলেন। আশিক বেরিয়ে আসায় দুজনেই মাসুদকে খুঁজতে লাগলাম। গ্রামের এক থেকে অন্য দিকে যেন খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। মাসুদকে খুঁজে না পেয়ে আশিককে বললাম, কিরে এখন কি করব? মাসুদ তো কোথাও খুঁজে পেলাম না রে, এখন তো মাকে কি বলবো আমরা? আশিক তখন বলল, কি বলবো? খুঁজে পেলেন না তো আবার কি বলবো? হ্যাঁ, আর এমনি তো কাল পরশু একা একাই ফিরে আসবে। মাসুদকে যে পরীটা নিয়ে যায় সে আবার রেখেও যায়, তাই না? এরকম তো এর আগেও হয়েছে। আমি তখন বললাম, সেটা তো জানি, কিন্তু মাসুদের মা তো আমার এখানে এসে বারবার কান্নাকাটি করলো। এখন কোন মুখ নিয়ে ওনার সামনে যাবো বল? আর মাসুদকে ছাড়া তো সকাল হতে আর বেশি দেরি নেই রে, চল আর একটু খোঁজাখুঁজি করি। কথাটা বলেই দুজনে আবারও মাসুদকে খুঁজতে লাগলাম। তারপর এভাবেই কেটে গেল আরো বেশ খানিকটা সময়। আর মসজিদের মাইকে বেজে উঠলো ফজরের আজান। ফজরের আজান হবার পর আমি আর আশিক মাসুদকে না পেয়ে বাড়ির দিকে রীতিমতো আসতে যাব। ঠিক তখনই আমরা দেখলাম মাসুদ বড় একটা গাছের নিচে শুয়ে আছে। অথচ আমরা কিছুক্ষণ আগেও কিন্তু এই গাছের নিচটায় খুঁজেছিলাম। মাসুদকে গাছের নিচে শুয়ে থাকতে দেখে আমি আশিক রীতিমতো দৌড়ে ওর কাছে গিয়ে দেখলাম গাছের নিচে মাসুদ আরাম করে নাক ডেকে ঘুমাচ্ছে। ওর এই অবস্থা দেখে আমি এবং আশিক ওকে ডেকে তুললাম। আমাদের ডাকে ওর ঘুম ভেঙে যাওয়ার কারণে মাসুদ বলল, কিরে তোরা এই ভোরবেলায় ডাকাটা কি কেন করছিস? কাঁচা ঘুমটা নষ্ট করলি। কোথাও যেতে হলে তো সকালে আসছি, আমি বলেছি তো। ওর এমন আজগুবি কথা আমি বললাম, পাগলের মতো কি বলছিস বলতো? একবার আশেপাশে তাকিয়ে দেখ তুই কোথায়। আমার কথায় মাসুদ আশেপাশে তাকিয়ে বলল, কিরে আমি কোথায়? এটা কোন জায়গা? আমি এইখানে কেন শুয়ে আছি? আশিক তখন বলল, সেটা কি আমরা জানি নাকি? হ্যাঁ, তুই জানিস, তোকে তো পরীটা বাইরে নিয়ে আসছে। তোর মা আমাদের কাছে গিয়ে কান্নাকাটি করছিল, বললো যে লাইট নিয়ে মাঝরাতে তোকে খুঁজেছে, কোথাও খুঁজে পাচ্ছিল না। মাসুদ তখন বলল, ও আচ্ছা তাই নাকি? আমি তখন বললাম, মাসুদ শোন, ওঠ, এখন বাড়ির দিকে যেতে হবে, বুঝতে পেরেছিস? যেতে যেতে কথা বলি। আমার কথায় মাসুদ উঠে দাঁড়িয়ে আমরা 3 জন বাড়ির দিকে রওনা হতে থাকি। বাড়িতে যেতে যেতে আমি মাসুদকে বললাম, আচ্ছা মাসুদ, তোকে যে পরীটা বাইরে দিয়ে নিয়ে আসে না, তখন তুই জেগে থাকিস নাকি ঘুমিয়ে থাকিস বলতো? তুই পরীটার সাথে কখনোই কথা বলেছিস? মাসুদ তখন বললো, না রে ভাই, আসলে পরীটা আমাকে ঘুমের মাঝে নিয়ে আসে, আর আমিও ওর সাথে কখনো কথা বলিনি। তবে আমি ওকে দেখেছি, জানিস, অনেক সুন্দর দেখতে।
পরে যখন আমার সামনে আসে না, আমি ওর রূপ দেখে রীতিমতো তাকিয়ে থাকতে পারি না, জানিস, পাগল হয়ে যায়। মাসুদের কথা ওকে বললাম, তার মানে কখনো কথাই বলিসনি? মাসুদ তখন বলল, না রে। আশিক তখন বলল, না রে বললে কি হবে, কথা বলতে ইচ্ছা করে না? হ্যাঁ। এদিকে আমি বললাম, মাসুদ শোন, আজকের পর পরি তোর কাছে আসলে তুই আর কথা বলবি, সাহস করে বলবি, ঠিক আছে, যে আমি তোমার সাথে কথা বলতে চাই। মাসুদ তখন বলল, তাই নাকি? কিন্তু পারি না তো, ওকে দেখলে তো কথা বলার ভাষা হারিয়ে ফেলি রে। মাসুদের কথা ওকে বললাম, ভাষা হারালে তো হবে না, কথা বলতে হবে রে ভাই, এভাবে আর কতদিন চলবে? প্রায় প্রায় রাতের বেলা হারিয়ে যাস। এদিকে তোর মা কান্না করছে, বিষয়টা বুঝতে চায় না, বুঝতে পারছিস না কেন? মাসুদ তখন বলল, হ্যাঁ বুঝতে পেরেছি, এরপর পরিটা আমার কাছে আসলে কথা বলবো না। মাসুদের কথা ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, এখন বাড়িতে যা, তোর মা তোর জন্য চিন্তা করছে। আমাদের কথায় মাসুদ বাড়িতে চলে গেল। এদিকে আমরা আমাদের বাড়িতে চলে আসলাম। এই ঘটনার 2 দিন পরে মাসুদের সাথে কিছু না ঘটলেও 3 দিনের দিন মাসুদের কাছে পরিটা চলে আসে। ওই পরিটাকে দেখে অন্য সময় মাসুদ কিছু না বললেও সে রাতে সাহস করে বলল, আপনি কে? আমি আপনার সাথে কথা বলতে চাই। কথাটা বলার পর মাসুদের আর কিছুই মনে নেই। বেশ কিছুক্ষণ পর মাসুদের যখন হুঁশ ফিরে আসে, তখন সে নিজেকে দেখে এক অজানা জগতে। নিজেকে অজানায় দেখে এদিকে সেদিকে তাকিয়ে মাসুদ চিৎকার করে দিবে, ঠিক তখনই পেছন থেকে পরিটা বলে উঠল, চিৎকার করো না, এদিকে তাকাও, আমি তোকে বাইরে নিয়ে আসছি। পরীর কথায় মাসুদ পরীর দিকে তাকিয়ে আবারও যেন হাঁ করে তাকিয়ে থাকে। এটা দেখে পরী বলে উঠল, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন, কথা বলো। পরীর কথার জবাবে মাসুদ বললেন, আপনি অনেক সুন্দর, আমি আপনার দিকে তাকালে সবকিছু যেন ভুলে যাই। আপনি কি আসলে পরী? আপনি আমার কাছে কেন আসেন বলেন না। মাসুদের কথায় পরী বললেন, আমি সত্যি একজন পরী, আর আমি তোমাদের আমার মায়া জালে আটকে রাখি যেন তুমি আমাকে দেখে ভয় চিৎকার না করো। আমি তোমাকে অনেক আগে থেকে চিনি, তুমি মানুষের উপকার করো, নামাজ পড়ো, এই বিষয়গুলো দেখে তোমাকে আমার অনেক ভালো লাগে, অনেক। আমি প্রায় প্রায় ঘুমের মধ্যে বাইরে নিয়ে আসি, তোমাকে দেখতে ইচ্ছা হয়, কথা বলতে ইচ্ছা হয়, কিন্তু তুমি ভয় চিৎকার দাও, তাই কথা বলিনি। কিন্তু একটা কথা বলো, এর আগে তুমি কখনো আমার সাথে কথা বলতে চাওনি, আজ মায়া জালে কিভাবে তুমি কথা বলতে চাচ্ছ বলো তো? পরীর কথায় মাসুদ বলল, আসলে তুমি অনেক আগে থেকে আমার কাছে আসো, অনেকেই জানে আমাকে পরীতে ধরেছে, অনেকেই জানে তুমি আমাকে মাঝে মধ্যে নিয়ে যাও, কিন্তু এইদিকে আমি তোমার সাথে কখনো কথা বলিনি, তাই আজ সাহস করে কথা বলছি। আজ এখন তোমার সাথে আমার কথা হলো, এখন বলো তো আমার কাছে কি চাও তুমি? পরীটা তখন বলল, তোমার কাছে চাইবার মতো আমার কিছুই নেই। হ্যাঁ, একটা জিনিস আছে, তোমাকে যেহেতু আমার ভালো লাগে, আমি চাই আমাকেও যেন তোমার ভালো লাগে, তুমি যেন আমাকে ভালোবাসো, আমি তোমার ভালোবাসা চাই। মাসুদ তখন বলল, সত্যি বলতে তোমাকে আমার অনেক ভালো লাগে, তোমার রূপ আমাকে পাগল করে ফেলে, কিন্তু তুমি পরী, আমি তো মানুষ, কিভাবে ভালোবাসা হবে? পরী বলল, পরী বলে কি ভালোবাসা যাবে না? আমি তো বলিনি এখনই ভালোবাসো আমাকে, আমি তোমার কাছে যেভাবে এসেছি আসবো, তুমি কথা বলবে, আমাকে জানবা, এরপর ভালো লাগলে ভালোবাসবে। মাসুদ বলল, কিন্তু পরী তুমি তো সব জানো, আমি গরিব একটা ছেলে, আমার বাবা নেই, মা আছে, আমি অন্যের জমিতে কাজ করে সংসার চালাই, আমার মতো একটা অসহায় গরিব ছেলেকে কেন ভালোবাসবে তুমি? পরী তখন বলল, তুমি গরিব হতে পারো, কিন্তু মনের দিক থেকে অনেক ধনী, কেউ না জানলেও আমি জানি। মাসুদ, তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে সাহায্য করতে চাই। মাসুদ তখন বলল, সাহায্য? সেইটা কিভাবে? কিভাবে আর সাহায্য? পরী তখন বলল, তোমার তো মানুষকে সাহায্য করতে ভালো লাগে, তাই না? মাসুদ বলল, হ্যাঁ লাগে তো, হঠাৎ করে এটা জিজ্ঞেস করছো যে? মাসুদ, আমি একজন পরী, আমি অতি সাধারণ কোনো পরী নই, আমার বাবা মা জিনদের সর্দার, আমি জিন সর্দারের মেয়ে। আমি তোমাকে কিছু আমল শিখিয়ে দেব, যেগুলো করে তুমি মানুষকে সাহায্য করবে। এক কথা বলতে গেলে হুজুর কবিরাজ যেভাবে জিন পরীদের মানুষদের চিকিৎসা করে না, সেরকম ভাবে মানুষের চিকিৎসা করবে, সব কাজ করবা। আমার নাম বললেই হবে তোমার, এতে মানুষের সাহায্য করা হবে, আর তোমারও আর্থিক অবস্থার খুব উন্নতি হবে। মাসুদ তখন বলো, কি বলো? আমি কি এসব পারবো নাকি? আমি এসব বুঝি না। পরী তখন বলল, আমি সব শিখিয়ে দিব, বললাম তো,
তবে একটা শর্ত আছে, তুমি কখনো কারো কাছে টাকা দাবি করতে পারবে না, টাকার চুক্তি করবা না। তুমি মানুষদের জিন পরীর ছাড়াবার, খুশি হয়ে না যা দিবে তাই নিয়ে বাঁচবা, বুঝতে পারলা? মাসুদ তখন বলল, বুঝতে পারছি, কিন্তু আশেপাশে মানুষ কি বলবে? হঠাৎ করে হুজুর কবিরাজের মতো কাজ করতে যাব। পরি তখন বলল, লোকেরা শুরুতে একটু একটু বলবে, কান দিও না। এখন চলো, তোমাকে তোমার রুমে নিয়ে যাই। কথাটা বলেই পরি মাসুদকে ওর রুমে রেখে গেলেন। এরপর থেকে পরি মাসুদের সাথে রোজ কথা বলতো, রোজ রাতে আসতো আর আমল শিখিয়ে দিত। এভাবে বেশ কিছুদিন যাবার পরে এক রাতে পরি মাসুদকে বললেন, মাসুদ, তুমি তো এই কয়েকদিনে অনেক কিছু জেনে গেছো, আমি তোমাকে প্রিয়জনের সে আমলও দিচ্ছি। এখন তোমার পরীক্ষার পালা। শোনো, কাল তোমাকে একটা বাড়িতে যেতে হবে, আমি তোমাকে সব ঠিকানা দিয়ে দেবো। তুমি ওই বাড়িতে গিয়ে দেখবা ওনার মেয়ে অসুস্থ, ওনার মেয়েকে পিশাচ চিনে ধরেছে। তুমি ওখানে গিয়ে ওনাকে বুঝিয়ে বলে তুমি তার কাছে আমল করবা, বাকি কাজ আমি করব। মাসুদ তখন বললো, কিন্তু হঠাৎ করে তোর বাড়িতে গেলে ওনারা কি বলবে? পরে তখন বললো, ওনারা যাই বলুক না কেন, তুমি বলবা তুমি একজন হুজুর, জিন পরি ছাড়াতে পারো, তুমি মেয়েটাকে সাহায্য করতে চাও। মাসুদ তখন বলল, ঠিক আছে, তুমি যা বলবা আমি তাই করব, কিন্তু কিছু হবে আমি নিজেও বুঝতে পারছি না। মাসুদের কথায় পরি মাসুদকে ওর বাড়িতে রেখে গেলেন। এদিকে পরির কথা মতো মাসুদ পরের দিন সেই বাড়িতে চলে গেলেন এবং গিয়ে বললেন, আমি একজন হুজুর, আমি জিন ছাড়াতে পারি, পরি ছাড়াতে পারি, আমি আমার ক্ষমতা দিয়ে দেখছি। আপনার বাড়িতে আপনার মেয়ে ও শরীরে জিন ভর করেছে, আপনার মেয়ে অনেক কষ্টে আছে, খারাপ আছে। মাসুদের মুখে কথাগুলো শুনে যেন লোকটা কান্নায় ভেঙে পড়ল। সে বলল, তুমি ঠিক বলেছো বাবা, খুব ঠিক বলেছো। আসলে অনেক দিন আগে থেকে আমার মেয়ের পিছনে লেগেছে, জিনটা লেগেছে, বেশ কদিন থেকে খুব সমস্যা করছে। আর বাবা হয়ে মেয়ের এমন অবস্থা কিভাবে দেখি বলো? অনেক কবিরাজ তান্ত্রিক দেখেছি, কোনো ভাবে সুস্থ হচ্ছে না। মেয়েটার শরীর যেন দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আর কোন দিন জানি বাবা হয়ে মেয়ের লাশ দেখতে হয়। তুমি যেহেতু আমার মেয়ের সম্পর্কে জেনে গেছো, কিছু একটা করতে পারবে কি? দেখো না বাবা, প্লিজ দেখো তুমি। ওনার কথায় মাসুদ ভেতরে গিয়ে ওনার মেয়েকে দেখলেন। মেয়েকে দেখে মাসুদের মনে হলো ওর ভেতরে একটা জিন উপস্থিত রয়েছে। এসব দেখে মাসুদ তার মতো করে রুকায়া করতে লাগলো। আসলে মাসুদ শুধু টুকটাক আমল করতেন, আর যা করার সে পরিচয় করতেন। এইভাবে বেশ কিছুদিন পরে সেই জিনটাকে মেয়েটার শরীর থেকে ছাড়াতে সক্ষম হয়। জিনটাকে ছাড়ানোর পর পরি মাসুদকে ইশারা দেয়। মাসুদ মেয়েটার বাবাকে বললেন, আঙ্কেল, আল্লাহর রহমতে আপনার মেয়ের শরীর থেকে জিনটাকে ছাড়াতে পেরেছে, এখন থেকে আপনার মেয়ে একদম সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথাটা বলেই বাড়িতে চলে গেলেন মাসুদ। এদিকে এই ঘটনার পর এলাকার সবার মধ্যে জানাজানি হয়ে যায় মাসুদ কবিরাজি করে, জিন ভূত তাড়াতে পারে। গ্রামের মানুষের এমন কথায় মাসুদের মা মাসুদকে বললেন, বাবা মাসুদ, গ্রামের সবাই কি বলে তুই নাকি কবিরাজি শুরু করেছিস? হ্যাঁ, গ্রামের কোনো মেয়ের শরীর থেকে নাকি জিন চাড়িয়েছিস। কথাটা এখন সবার মুখে মুখে। মাসুদের মায়ের কথায় মাসুদ বললেন, আসলে মা, তোমাকে মিথ্যে বলবো না, আমি টুকটাক আমল জানি, জিন পরি তাড়ানোর আমল আমি শিখেছি কিভাবে, সময় হলে জানতে পারবে তুমি, সমস্যা নেই। মাসুদের কথায় ওর মা বলল, আচ্ছা, তোর কথাটা মানলাম, তুই আমল জানিস, জিন পরি তাড়ানো, তাহলে তোর নিজের সাথে থাকা পরিটাকে তারা আগে, তাহলে তো আমার আর চিন্তা করতে হয় না। সেই পরি তোকে রাত বিরাতে কোথায় না কোথায় নিয়ে যায়, চিন্তা হয় রে তোকে নিয়ে অনেক। মায়ের এমন কথায় মাসুদ বললেন, মা, তোমাকে আর চিন্তা করতে হবে না, ওই পরি আর আমার কোনো সমস্যা করবে না, তুমি শুনে ভেবো না মা। কথাটা বলেই বাইরে চলে গেলেন মাসুদ। এদিকে পুরো বাড়িতে যেন ওর কথা ছড়িয়ে পড়ায় মাসুদকে কবিরাজি বলে সবাই ডাকতে লাগলো। সবাই কবিরাজি বলায় বিষয়টা মাসুদের খারাপ লাগতে লাগলো। তখন মাসুদ সবাইকে বলল, আমাকে কেউ কবিরাজ বলে ডাকবেন না, আমি তো নামাজ কালাম পড়ি, আমাকে বলতে হয়তো মাসুদ হুজুর বলে ডাকবেন, ঠিক আছে? মাসুদের কথায় সবাই মাসুদকে মাসুদ হুজুর বলে ডাকতে শুরু করলো। এদিকে আমার বন্ধু জিন পরি তাড়ানোর কাজ শুরু করলে বন্ধু হয়ে বিষয়টা আমিও তো আশিক কেউই জানি না, তাই মাসুদের সাথে দেখা করলাম। ওর সাথে দেখা হতে আশিক বলল, আরে কি হুজুর মশাই নাকি? শুনলাম আজকাল নাকি তুই জিন পরি তাড়ানোর কাজ করছিস।